আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনই শিশু। আহত ১৬৫ জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫১ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জন। উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর ভারতের পর এবার চীন থেকেও এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদিকে ডিএনএ টেস্ট ৬ মরদেহের মধ্যে ৫ জনকে শনাক্ত করতে পেরেছে সিআইডি। আর স্কুলটির ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবককে এখনও নিখোঁজ রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী সাদিয়া কানিস। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সার্বিক পরিস্থিতি। সাদিয়া, বেশ কয়েকজনের অবস্থা এখনো সংকটপূর্ণ, কি বলছেন সেখানকার ডাক্তাররা? কি আছে সর্বশেষ তথ্য আপনার কাছে? মিতু, উত্তরা মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আসলে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। আমরা দেখতে পেরেছি কয়েকদিনেই বেশ কজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কিন্তু শিশুই বেশি। এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী ৩১ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কিন্তু ২৯ জনই শিশু। আপনি বুঝতেই পারছেন যারা আসলে শিশু শিক্ষার্থী ছিল তারাই বেশি দগ্ধ হয়েছে। এবং আমি এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছি। এখানে কিন্তু যারা ভর্তি আছেন তাদের মধ্যেও কিন্তু বেশিরভাগই আসলে শিশু। এই শিশুরা যে পরিমাণ আসলে কষ্ট পাচ্ছেন, চিকিৎসকদের বর্ণনা অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে তা বর্ণনাতীত, আসলে বর্ণনা করার মতো নয়। তারা এতটা কষ্ট পাচ্ছে এবং এই হাসপাতালটিতে আসলে এখন পর্যন্ত ৪২ জন রোগী ভর্তি আছে, তার মধ্যে আশঙ্কাজনক অবস্থাতেই বেশি আছে। চিকিৎসকরা বলছেন কারো শরীর আসলে ৫০ থেকে ৬০%, কারো ৭০ থেকে ৮০% পুড়ে গেছে। তো আপনি বুঝতেই পারছেন অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। তো সবাই মোটামুটি আশঙ্কাজনক অবস্থায় আছেন। আর এখানে যারা অভিভাবক আসছেন তারা আসলে উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই অপেক্ষা করছেন কখন তাদের আদরের সন্তানটি কিছুটা সুস্থ হবে এবং সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবে। আবার অনেকেই আসলে মৃত্যুবরণ করছে, তাদের পরিবারের সদস্যরা আসলে আসছেন যে তাদের সন্তানের মরদেহটি নিয়ে যাবেন এবং সুষ্ঠুভাবে যেন দাফন করতে পারেন। আসলে এখানকার পরিস্থিতিটাই এমন যে আসলে আকাশ বাতাস ভারী হয়ে যাওয়ার মতো, আসলে বর্ণনা করার মতো না। চিকিৎসকরাও আসলে বলতে গিয়ে আসলে তারা সেই কষ্টটা আসলে বর্ণনা করতে পারছিলেন না, এমনটি আমরা জানতে পেরেছি। আসলে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে। ব্রিফিং হইলে হয়তো আমরা আহত এবং মৃত্যু যারা বরণ করেছে তাদের সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারবো। আর আপনি জানেন এরই মধ্যে যারা অশনাক্ত ছিল তাদের মধ্যে কিন্তু ৫ জনের মরদেহ শনাক্ত হয়েছে, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে লাশগুলো। এবং এখানে আপনি পেছনে দেখতেই পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কঠোর নিরাপত্তা প্রহরায় রয়েছেন, তা এখানে যেন কেউ ভিড় না জমাতে পারে এবং কারো, যেহেতু আসলে পোড়া রোগী, দগ্ধ রোগীদের সংক্রমণের সংখ্যা বেশি থাকে, সেই কারণে কিন্তু ভিড় এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো মিতু, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে সিএমএইচে ডিএনএ পরীক্ষার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর তার স্বজনরা মরদেহটি আনতে হাসপাতালে যায়। রাত 12:30টায় আফসানা প্রিয়ার মরদেহ তার স্বামীর গ্রামের বাড়ি পৌঁছায়। খবর শুনে শেষবারের মতো দেখতে ছুটে আসে তাদের গ্রামসহ দূর দূরান্তের লোকজন। এরপর মেদিয়া আশুলিয়া পশ্চিম পাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাত 1:30টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আফসানা প্রিয়ার মৃত্যুতে পরিবারে এখনো চলছে শোক। অকাল মৃত্যুর জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আজকে বাচ্চা রেখে তার মা অকালে দুনিয়া থেকে চলে গেছে, এটা আসলে আমরা খুব শোকাহত, মর্মাহত। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ ওনাকে। আমার ছোট বোন, ও এভাবে চলে যাবে আসলে আমাদের ধারণা ছিল না। আল্লাহ জানি ওকে জান্নাতবাসী করে। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, তাই
আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, এই দোয়া আমরা সকলে করি। এটা খুব দুঃখজনক, আসলে খুব কষ্ট লাগে। একটা বাচ্চা আছে, এটা খুব কষ্টে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, আফসানা প্রিয়ার দাফন তো তার স্বামীর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে, স্বজন প্রতিবেশীরা কি বলছেন? মিতু, আপনি যেমনটি বলেছেন যে স্বজনরা এবং গ্রামবাসী কি বলছেন, আসলে আপনাকে একটু বলি যে গত সোমবার কিন্তু উত্তরা দিয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ঘটনায় কিন্তু আফসান ওহি নামে এক শিশু তৃতীয় শ্রেণীতে পড়তো এবং তার মা তাকে প্রতিদিন নিয়ে যেত। সেদিন দুর্ঘটনার পরই কিন্তু আফসান ওহিকে পাওয়া গেলেও মা কিন্তু নিখোঁজ হয়। 3 দিন পর সেই সিএমএস এর তার মরদেহ শনাক্তের পরে গতকালকে রাত 12:30টায় কিন্তু এই কালিয়াকৈর উপজেলা চাপার ইউনিয়নের মেদিয়াশলাই গ্রামে লাশ পৌঁছায় এবং লাশ পৌঁছানোর পর থেকেই এই নেমে আসে। আপনাকে একটু বলি, এখনো কিন্তু পরিবারের সুখের মাতম চলছে এবং স্থানীয়রা যেমনটি জানিয়েছেন, আসলে এভাবে মর্মান্তিক মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। তবে আমি একটি কথা বলি, এখানে যে পরিবারটি রয়েছে সেই পরিবারের এলাকায় যে গণমাধ্যম রয়েছে, গণমাধ্যমে অভিযোগ করেছেন তাদের কিন্তু ভেতরে যাওয়া দিচ্ছে না এবং তাদের বক্তব্য নিতে দিচ্ছে না এবং তাদের কবরের ছবি বা বিভিন্ন ছবি নিতে দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তবে সব মিলা বলি যে এই মৃত্যু আসলে কোনোভাবেই কাম্য নয় বলে এলাকাবাসী এবং স্বজনপ্রীতিরা জানিয়েছেন। জি মিতু, এই ছিল কালিয়াকৈর উপজেলা থেকে মাইলস্টোনের নিখোঁজ হওয়া যে আফসানা প্রিয়ার মরদেহের সর্বশেষ খবর। কামাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। বিএনপি এবং জামাত এ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপি নেতাদের মতে এখনো পিআর পদ্ধতির জন্য দেশ উপযুক্ত নয়, যারা নির্বাচনে জিততে পারবে না তারাই পিআর চাইছে। আর জামাত বলছে এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ভারসাম্য তৈরি হবে ক্ষমতার। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পিআর পদ্ধতিতে স্বচ্ছ ভোট করা সহজ, তবে এ নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য সবচেয়ে জরুরি। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে যেখানে আসন বন্টন হবে প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। যদি কোনো দল মোট ভোটের 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে 30টি আসন পাবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকেও এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিএনপি নেতারা মনে করছেন যারা নির্বাচন পেছাতে চায় তারা পিআর চাচ্ছে। পিআরের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। অধিকাংশ দল চায় নির্বাচন যেন না হোক, এই অবস্থায় চলে থাকুক। তারা মাঝে মাঝে এসে টেলিভিশনের সামনে হাজির হবেন। সুতরাং নির্বাচন না হলেই তাদের জন্য একটা ভালো পরিস্থিতির জন্য। অপরদিকে একমাত্র দল বিএনপি, যারা আন্তরিকভাবে নির্বাচন চাইছে, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু কিছু কিছু দল তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ভোট পাবে না। সুতরাং এখন থেকে বিএনপিও যাতে ক্ষমতা না যেতে পারে এবং নির্বাচনে যাতে না হতে পারে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে। মুখে হয়তো তারা এটা সারা বলে না, কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি আমরা তাদের মনোভাব বুঝতে পারি। জামাত নেতারা বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য ও একক কর্তৃত্ব বন্ধ হবে। সংসদে ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পিআর পদ্ধতি যদি ভোট হয় তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলনটা যথাযথভাবে ঘটে। লোকালি যে যত প্রভাবশালী সংগঠিতভাবে গ্রুপ মেনটেন মানি অ্যান্ড মাসল যে বেশি পাওয়ারফুল হয়, সেখানে জিতার চেষ্টা করে। ফলে কালো টাকার সরাসরি হয়, কেন্দ্র দখল হয়, সন্ত্রাসী বাহিনী পালে। সাদিলিজুরের সময় আমরা সরকারের অংশীদার ছিলাম, আমরা তো এগুলো দেখেছি। 8 সালে আমরা সরকারে না থাকলে আমি পার্লামেন্টে ছিলাম, দেখেছি। এখানে একচ্ছত্র যে পাওয়ারটা তৈরি হয়,
আসনের কারণে টোটাল মেজরিটি হলে কিন্তু ইচ্ছা মতো সংবিধান সংশোধন করে, তাহলে আইন প্রণয়নের টোটাল নিয়ন্ত্রণটা একটা দলের হাতে কিন্তু জিম্মি হয়ে যায়। আর পিয়ার যদি হয় সংখ্যানুপাতিক হারে কিন্তু এখানে টোটাল মেজরিটির সম্ভাবনা নাই, এখানে একটা ব্যালেন্স তৈরি হবে। চেক অ্যান্ড ব্যালেন্স যদি থাকে, সরকার, বিরোধী দল এবং পার্লামেন্টে যারা প্রতিনিধিত্বশীল দল সবাই মিলে কিন্তু জনগণের পক্ষে আইন প্রণয়ন করবে, তাহলে এখানে একনায়কতন্ত্র, ফ্যাসিস্ট প্লাস যাচ্ছেতাই পঞ্চদশ সংশোধনের মতো যে ৫৪টি জায়গায় কাটাছিটা করে যে দেশের সংবিধান শেষ করে দেয়া হলো, তার মৌলিক ধ্বংস করে দেয়া হলো, এই জায়গাগুলো রুদ্ধ হবে, ফলে সুশাসন কায়েম হবে, গণতন্ত্র বিকশিত হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই আছে। লেভেল প্লেইং ফিল্ড ও কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত হলে উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও পিআর পদ্ধতির সুফল পাওয়া যাবে। বাংলাদেশ একটা ফেডারেল সিস্টেম না, কিন্তু তারপরেও বাইক্যামেরাল দ্বিকক্ষ এস্টাবলিশ করা, উচ্চকক্ষ এস্টাবলিশ করা, সেটার ব্যাপারে যখন রাজনৈতিক দলের একমত হয়েছে, এটা একটা বিশাল সাফল্যের জায়গা। পিআর সিস্টেমটা সাধারণত আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপ কিংবা ছোট দলগুলাকে আর মানে পার্লামেন্টে আসতে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে মানে অ্যাক্টিভ হতে এবং আসন যাতে তারা পায় পার্লামেন্টে, এই সমস্ত ক্ষেত্রে তারা পিআর সিস্টেমটা ইজ এফেক্টিভ। হ্যাঁ, পিআরের আরেকটা প্রবলেমও আছে যে আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম করে, কারণ পিআরের থ্রুতে দেখা যায় যে মোস্টলি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করছে এবং এই কোয়ালিশন গভর্নমেন্টের স্থিতিশীলতা কম হয়, তো দেশে তখন মানে স্টেবিলিটি আসে না। আপনার অর্থনীতি বলেন, উন্নয়ন বলেন, যে দিক থেকেই বলেন না কেন, কোনো দিক থেকে আপনার দেশের সেই মানে প্রগ্রেসটা কোনোভাবে হয় না। নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের পর সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা দ্রুত নির্ধারণ করা জরুরি বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির শীর্ষ নেতারা গেল রাতেই সুনামগঞ্জে পৌঁছেছে। শহরের কেন্দ্রীয় মসজিদে আজ জুমার নামাজ আদায় শেষে সেখান থেকে দুপুর 2টায় শহরের আলফাত স্কোয়ারের মঞ্চে বক্তৃতা করবেন তারা। এর মধ্যে পথসভার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ নেতারা উপস্থিত থাকবেন। এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে ও জনসমাগমকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্ষোভ, দ্রোহ আর প্রতিবাদের অপর নাম জুলাই। জাতির উপর চেপে বসা দৈত্যাকার স্বৈরাচারের পতনের ঘণ্টা বাজে জুলাইতে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এমন সাহসী উচ্চারণে ভয়ে কেঁপে ওঠা দানবের বুলেটে গত জুলাইতে ঝাঁঝরা হয় শত সহস্র তরুণের বুক। গণমাধ্যমে প্রকাশ না পেলেও নিভু নিভু অন্তর্জালে যেটুকু ভিডিও প্রকাশ পায় তাতেই কেঁপে ওঠে ক্ষমতাসীনদের মসনদ। মাইদুর রহমান দুবেল তুলে ধরেছেন আলোচিত ঘটনার খণ্ডচিত্র। 16 জুলাই 2024 কোঠা প্রথা বাতিলের দাবিতে কমপ্লিট শাটডাউন চলাকালে রংপুরে আবু সাইদের প্রশস্ত দুহাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ। 10 মিটার দূর থেকে পুলিশের ছড়রা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বুক। অসংখ্য ছিদ্রযুক্ত বুক দেখে তার মা আক্ষেপ করে বলেছিল, মোর বেটাক মারলো কেন? ও তো কাউকে মারতে যায়নি। চাকরি চাওয়াটা কি অপরাধ? ফাইয়াজের মায়ের কষ্ট, যে ছেলে তাকে ছাড়া ঘুমাতেই পারত না, কবরে কি করে একা শুয়ে আছে সে। পানি লাগবে পানি, আজও কানে বাজে সেই শব্দ, মুগ্ধের মুগ্ধ করা ধ্বনি। উত্তাল জুলাইয়ের রাজপথে তৃষ্ণা নিবারণের ফেরিওয়ালা বাংলার কারবালায় পানি বিলাতে গিয়ে দানবের বুলেটে হারিয়েছেন প্রাণ। বিলাপ করে মুগ্ধের মা বলেছিলেন, এবার জুতোটা না হারালেও হারিয়ে গেল বুকের মানিক ছেলেটাই। পুলিশের গুলিতে মারাত্মক আহত নাফিসের দেহ ঝুলছিল রিকশার পাদানিতে। রিকশা চালকের ভাষ্যমতে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি পুলিশ। হাসপাতালে ঘুরে ঘুরে রক্তক্ষরণে প্রাণ দিতে হয় নাফিসকে। আহত ছেলের খবর নিতে ঢাকা মেডিকেলে পাগল প্রায় বাবা। পুলিশের গুলিতে 17 বছরের তরুণ ইমাম তাইমের বুক ঝাঁঝরা হয়েছে আগেই। পুলিশে চাকুরি করা ময়নাল হোসেন তার ঊর্ধ্বতনকে ফোনে বলেন, একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার?
18 জুলাই দাবি আদায়ে চলছিল কমপ্লিট শাটডাউন। সাভারের আশুলিয়ায় পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার এপিসি থেকে ফেলে দেওয়া হয় ইয়ামিনকে। হাড়গোড় ভেঙে দেয়া সেই ছবি নাড়িয়ে দিয়েছিল বিশ্ববিবেক। প্রশ্ন উঠেছে যাত্রাবাড়ি এলাকার 4 বছর বয়সী শিশু আহাদের কি দোষ ছিল? নারায়ণগঞ্জের 6 বছর বয়সী রিয়া গোপীরই বা কি অপরাধ ছিল? স্বাধীন দেশে বাসার ছাদে খেলা করতে গিয়ে প্রাণ দিতে হলো কেন? যক্ষের ধনপ্রিয় সন্তান হারিয়ে পাগল প্রায় পরিবারগুলো। কত স্বপ্নের প্রদীপ নিভে গেছে ফেসিবাদের বুলেটে, তার বিচার কি পাবে পরিবারগুলো? জনতার আন্দোলনে বারুদ হয়ে ওঠা স্লোগানগুলো পতন ঘটিয়েছে ফেসিবাদের দানবকে। বিপ্লবে আগুন হয়ে উঠেছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। হৃদয় বিদারক এমন বেদনার উপাখ্যান যেন আর লেখা না লাগে, সেই বিশ্বাস রেখে এগিয়ে যেতে চায় নতুন বাংলাদেশের সাহসী নাগরিকরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনে সারা দেশ ফুলে ফেপে উঠেছে। 25 জুলাই সেনা মোতায়েন করে মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন স্বৈরশাসক শেখ হাসিনা। আন্দোলনে হতাহতদের খোঁজ না নিয়ে মেট্রো পরিদর্শন যাওয়ায় বিক্ষোভকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিন জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ সহ ডজন খানিক নেতাকে গ্রেপ্তার করা হয়। সেদিনের কথাই তুলে ধরছেন আলওয়ান খান। 25 জুলাই 2024, 19 জুলাই রাত 12টায় শুরু হওয়া কারফিউ সেদিন শিথিল করে তৎকালীন সরকার, আর একই সময়ে সীমিত আকারে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। ওই দিনের শিক্ষার্থীদের বিক্ষোভে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবে। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। আন্দোলনে সরকারি বাহিনীর হাতে আহত শিক্ষার্থীদের দেখতে যাওয়ার পরিবর্তে মেট্রো রেল পরিদর্শনে গিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হন তিনি। স্টেশনের জন্য তার সেদিনের কান্নাকে কুমিরের কান্না বলে আখ্যা দেন শিক্ষার্থীরা। কথা হয় সে সময়ের সম্মুখ সারির আন্দোলনকারী শিক্ষার্থী তানজিনা তাম্মিম হাফসার সঙ্গে। উনি মেট্রো রেলে যাচ্ছে, সেখানে কান্না করছে, মায়া কান্না যেটাকে বলে সেটা করছে। হাফসা জানান কারফিউ ও ইন্টারনেট বন্ধ থাকার সময়ে চিরকুট এবং ব্লুটুথের মাধ্যমে তথ্য আদান প্রদান করতেন তারা। বিকেলের দিকে টাইমটা আমি বের হতাম এবং নীলক্ষেতের ওই মোড়টাতে আসতাম, যে গণতন্ত্র তরুণের আশেপাশে তো অনেক জার্নালিস্ট তখন যেত ক্যাম্পাসের ভেতরে এবং তারা বিভিন্ন খোঁজ খবর নিতে যেত, কিন্তু আমাদেরকে তো যেতে দিত না। ওখানে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা ছিল। তো সেই সময়টাতে আসতাম যে কোনো একটা জার্নালিস্টের সাথে দেখা হবে এবং তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিব। সে সময়ের স্মৃতিচারণ করেন আরেক জুলাই যোদ্ধা ইয়াসমিন মিতু। জানান ঢাকায় থাকতে না পেরে গ্রামে গিয়ে শিক্ষার্থীদের সংগঠিত করেন তিনি। এখান থেকে সার্জিস ভাই এবং নাহিদ ভাই থেকে কর্মসূচি জেনে তাদের যে কাজগুলো আছে পরবর্তীতে কি করতে হবে এই ধাপগুলো জেনে ওদেরকে জানানো এবং তারা কখন নামবে ওরা কখন নামবে এই জিনিসটা সমন্বয় করা ছিল তখনকার সময় আসলে আমার কাজ। থমথমে জুলাই স্মৃতিচারণ করেন ছাত্রদলের মাহফুজ উর রহমান লিপকন। বলেন ওই সময়টায় আমাদের নির্দিষ্ট কোনো স্থান ছিল না, ঢাকার সর্বত্রই আন্দোলন করেছে। আমাদের ছাত্রদলের নির্দেশনা ছিল যে যেখানে থাকবেন সেখান থেকে আপনার আন্দোলনটাকে গড়ে তুলতে হবে। মেসে থাকতে পারতাম না, সেহেতু আমরা চেষ্টা করতাম এই আন্দোলনগুলা যে এলাকায় হয় ওই এলাকায় থাকার। কারফিউতে গোটা রাজধানীতে থমথমে অবস্থা। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বন্ধ থাকে গণপরিবহন সহ সব যানবাহন। আলওয়ান খান, RTV, ঢাকা। রাজধানী বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। পাশাপাশি বাজারে চড়া রয়েছে মিনিকেট চাল, সবজি ও কাঁচা মরিচের দামও। রাজধানী কারণ বাজারের বিক্রেতারা বলছে ব্রয়লার 140 থেকে বেড়ে 160 আর সোনালিকা 250 থেকে বেড়ে 310 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে মুরগির দাম বাড়ার কারণ দাম বাড়তি বলে দাবি তাদের। এদিকে গত 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ 200 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, বেশিরভাগ পণ্যের দাম বাড়ার পিছনে কারণ হিসেবে কি দেখছেন বিক্রেতারা?
আজকের বাজার পরিস্থিতি জানাবেন। কারণ বাজারে বিভিন্ন বাজারের যে পশাগুলো আছে সবগুলো খুঁজে দেখেছি এবং প্রত্যেকটা জিনিসের যে দাম সেটা হচ্ছে তারা দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ যুক্তি দেখিয়েছেন। বিশেষ করে কাঁচা বাজারের যে বিষয়টি তারা বলছেন যে আসলে বৃষ্টি হচ্ছে, যে মৌসুমি বৃষ্টির কারণে কিন্তু সবজির দাম বেড়ে গেছে। সেই জন্য তারা বলছেন যে আসলে প্রতিটা সবজির দামই কিন্তু বাড়তি রয়েছে, 60 থেকে প্রায় 80 টাকার উপরে কিন্তু অধিকাংশ সবজির দাম। আমরা এই কারণে যারা বিক্রেতা তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মৌসুমি বৃষ্টির কারণে যে সরবরাহটা একটু কম রয়েছে, সেই ক্ষেত্রে তারা এই দামটি বৃদ্ধি পেয়েছে। তবে আমরা সাধারণ ক্রেতার সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে এটা একেবারেই সত্য কথা নয়, কারণ হচ্ছে তারা বরাবরই গত সপ্তাহে যে বাজার করেছেন আজকেও সে একই অবস্থা এবং সবসময় যে বাজারের ঘাটতির কথা বলে বা সমস্যার কথা বলে সেটি না, অর্থাৎ এখানে বাজারের যে কোনো কিন্তু ঘাটতি নেই তারা দাবি করছেন ক্রেতারা। তারা বলছেন যে আসলে এই যে এক ধরনের সিন্ডিকেটের কারণে যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, এই সিন্ডিকেটটা কিন্তু এখনো দুর্বল হয়নি, সে কারণে কিন্তু এই বাজারের দামটা কিন্তু নিয়ন্ত্রণ আসছে না। সেই সাথে আমরা দেখেছি যে আসলে প্রতিটা সবজি বিশেষ করে পটল হতে শুরু করে কাঁকরোল এবং মৌসুমি যে সবজিগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা সবজির দাম কিন্তু প্রায় 80 টাকা ছুঁই এবং 80 টাকার অধিকও অনেকগুলো সবজি রয়েছে। সেই সাথে কাঁচামরিচের যে বিষয়টি একেবারে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন, যে কাঁচামরিচ গত 8-10 দিন আগেও যেখানে ছিল 80 টাকা করে কাঁচামরিচ, সে কাঁচামরিচ এখন প্রায় 200 টাকার উপরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সবকিছু জিনিসের সবজির যে দাম সে লাগামহীন সেটি তারা বলছেন এবং সেটা বাজারেও এসে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে মুরগির যে দামটি সেটি কিন্তু অস্বাভাবিক বলে মনে করছেন ক্রেতারা। তারা বলছেন যে মুরগির যে দামটি বৃদ্ধি পেয়েছে সেটা অস্বাভাবিক এবং বিশেষ করে সোনালী মুরগির দামটি এক লাফে কিন্তু প্রায় 50 টাকারও অধিক বেড়েছে। অর্থাৎ 240 থেকে যেই গত সপ্তাহে বিক্রি হতো সেই মুরগি কিন্তু এখন 300 থেকে 310 টাকা করে বিক্রি হচ্ছে। সেই সাথে ব্রয়লার মুরগি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। অর্থাৎ মুরগির দামও কিন্তু অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করছে। সেই সাথে আমরা মাছের বাজারে গিয়েছি, মাছের বাজারে কিছুটা চড়া রয়েছে এবং সেই সাথে যে চালের যে দামটি একদম ঈদের পর থেকে আমরা শুনে আসছিলাম যে চালের দাম বাড়তি এবং ঈদের পরবর্তী সময়ে যে চালের যে বাজারে যে অস্থিরতা ছিল এবং চালের যে দাম বাড়তি ছিল সেই দাম কিন্তু আর কমেনি। অর্থাৎ যে দামটি বেড়েছে, যে হারে বেড়েছে সেই হার থেকে এখনো কমে আসেনি। বিশেষ করে মিনিকেট চাল এখনো পর্যন্ত 80 টাকা বিক্রি হচ্ছে এবং যে চালটি 68 টাকা হতো সেটি 78 থেকে 80 টাকার উপর বিক্রি হচ্ছে। অর্থাৎ 28 হতে শুরু করে মিনিকেট এবং সাধারণ যে চালগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম একই অবস্থা রয়েছে। অর্থাৎ বাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি আমরা দেখতে পেয়েছি যে আসলে অন্যান্য সময়ের তুলনায় একই সময় রয়েছে এবং কিছু কিছু পণ্য কিন্তু এখনো যে দাম বাড়তির যে বিষয়টি, অর্থাৎ যে হারে দামটা বেড়েছে সে হারে কিন্তু কমেনি এবং সবকিছু পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বগতি এবং ক্রেতারা বলছেন যে বাজারটাকে আরো জোরালোভাবে মনিটরিং করা দরকার। অর্থাৎ সরকারের উচিত যেখান থেকে দামটা বৃদ্ধি পাচ্ছে সেখানে আসলে পরিচালনা করা দরকার এবং মনিটরিং সেল গঠন করে এই বাজার নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করছেন তারা। তো এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। বিপুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্সের। গাজায় আরো 62 জনে হত্যা করল ইসরায়েল। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের কনসুলেট সেবা নিশ্চিতে ছুটির দিনগুলোতেও কাজ করার ঘোষণা দিয়েছে দূতাবাসের প্রবাসী সেবা কেন্দ্রগুলো। এরই ধারাবাহিকতায় দেশটির ফরলিতে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ সেবা কেন্দ্র থেকে পাসপোর্ট রিনিউ, ওয়েজ আনার সার্টিফিকেট প্রাপ্তি সহ বিভিন্ন সেবা নিয়েছে প্রবাসীরা। রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি কমাতে দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম। ইতালি প্রতিনিধি আসলামুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সামদানি প্রত্যয়। ইতালিতে বসবাস প্রায় 4 লাখ প্রবাসী বাংলাদেশির। তাদের বিভিন্ন ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে দেশটির রোমের বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল। তবে সপ্তাহের 5 দিন দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের সেবা দেয়া হলেও শুধু রোম ও মিলান শহরে 2টি সেবা কেন্দ্র থাকায় অন্য শহরের প্রবাসীদের ভোগান্তি পেতে হতো কনসুলেটের সেবা গ্রহণে। এসব সমস্যা বিবেচনায় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দূতাবাসের সেবার মান উন্নতিকরণ, রোম ও মিলান শহরের বাইরে থাকা প্রবাসীদের দূতাবাসের সেবা সহজীকরণের লক্ষ্যে ছুটির দিনগুলোতেও ভ্রাম্যমাণ কনসুলেট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
এরই ধারাবাহিকতায় দূতাবাসের পক্ষ থেকে দুদিনব্যাপী দেশটির ফরলি শহরে ভ্রাম্যমাণ কনসুলার সেবা প্রদান করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফরলির সার্বিক সহযোগিতায় দুদিনে বিভিন্ন সেবা নেন প্রায় 2000 রেমিটেন্স যোদ্ধা। দূর দূরান্ত থেকে সকল ভাই বোনেরা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে সেবা নিয়ে যাচ্ছেন। এখানে অনেক বেশি ইনফরমেশন পাই, অনেক বেশি হেল্পফুল। ভ্রাম্যমাণ কনসুলার সেবা থেকে প্রবাসীরা পাসপোর্ট রিনিউ, নো ভিসা, ওয়েজ আর্নার্স সার্টিফিকেট, পারিবারিক সার্টিফিকেট সহ নানা ধরনের সেবা পাচ্ছেন। সেবা পেয়ে খুশির কথা জানান তারা। 6 মাস পর পর ইতালির প্রতিটি শহরে এই সেবা প্রদানের দাবি তাদের। সবার মান ভালো আছে। আমি যতটুকু আসছি, আমি যে কাজে আসছি আমার এই কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রবাসীদের স্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ সেবা অব্যাহত থাকবে বলে জানান মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি কমাতে দূতাবাস কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকারের উন্নততর সেবা প্রদানের প্রতিশ্রুতি হিসেবে এই কাজটা আমরা নিয়মিতই করে যাচ্ছি। ভবিষ্যতে আরো আমরা বিভিন্ন জায়গায় কনসুলার ক্যাম্প করব, যাতে সবার কাজ আমরা আরো সহজে করে দিতে পারি। সামদানি প্রত্যয়, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটিয়ে মানুষের জীবন রক্ষা করতে হবে। গাজার মানুষের জন্য বিপুল পরিমাণে মানবিক সহায়তা নিশ্চিতের দাবিও জানান ফরাসি প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহত আরও 62 জন। এর মধ্যে ত্রাণ নিতে এসে প্রাণ হারায় 19 ফিলিস্তিনি। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে খাদ্যের অভাবে এ পর্যন্ত 115 জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায়। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।